প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। দর্শক, সারা বিশ্বে ব্যাপক ধরনের স্বাস্থ্য খাতে পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রভাব পড়ছে আমাদের দেশেও, এবং ছোট ছোট পরিবর্তনের ফলে আমাদের দেশে শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা নয়, তা আমাদের আর্থিক উন্নয়ন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি 2026। সেখানে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তা থেকে আমরা কি পেয়েছি তা নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি, এবং কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের দেশে দুজন প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কর্মরত আছেন, এবং আমাদের সাথে আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেনুর, পরিচালক বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং যুগ্ম সম্পাদক বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এখন টিভির সব শ্রোতাদেরকে, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে চলে যাচ্ছি ডক্টর জিয়াউদ্দিন হায়দার আপনার কাছে। আমরা কিছুদিন আগে এই যে জেনেভায় অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, সেখানে অংশগ্রহণ করতে দেখেছি বাংলাদেশকে, এবং বাংলাদেশের স্বাস্থ্যের যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন তারাই এখানে ছিলেন, আমাদের দেশকে সরাসরি তারা সেখানে রিপ্রেজেন্ট করেছেন। তো আমরা সবসময় ভাবি যে আমরা অনেক কিছু নিয়ে আসব, কিন্তু দেখা যায় দিন শেষে খুব একটা চাওয়ার সাথে পাওয়াটা মিলে না। এবার কি মনে হয়েছে আপনার, কি চেয়েছি এবং কি পাচ্ছি? অনেক ধন্যবাদ ডক্টর সাদিয়া। আপনারা জানেন যে এবার জেনেভায় বসেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার, আমরা বলি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। এটা ছিল 79th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র 194টা মেম্বার স্টেট পার্টিসিপেট করেছিল। এখানে WHO-এর অনেক রেজুলেশন পাশ করা হয়, নতুন নতুন রেজুলেশন পাশ করা হয় ওই বছরের যে প্রয়োজন তার উপরে ভিত্তি করে। এছাড়াও যেহেতু সব দেশ এখানে আসে, বিভিন্ন দেশ এখানে সাইড ইভেন্ট অর্গানাইজ করে, অনেক দেশ এবং অনেক বিশ্ব সংস্থা আছে, অন্যান্য বিভিন্ন ফাউন্ডেশন, অন্যান্য UN এজেন্সি আছে, তারা সাইড ইভেন্ট অর্গানাইজ করে, এবং তার উদ্দেশ্য হলো যে আমাদের যে নলেজগুলো আমরা গেইন করি বিভিন্ন সাকসেসফুল প্রোগ্রাম থেকে, হ্যাঁ, সেগুলোর ডিসেমিনেশন করা, সেগুলো থেকে ক্রস লার্নিং, পরস্পরের কাছ থেকে শেখা। তো এই WHO আসলে ইজ নট ডিজাইন যে কিছু নিয়ে আসা, ওখান থেকে কিছু আনা যায় না, আনার জন্য আসলে WHO ডিজাইন না। এটা ডিজাইন হলো আমাদের যেটা আমি বললাম অন্য দেশের কি হচ্ছে, হেলথ ফাইন্যান্সিং ফর এক্সাম্পল, এটা একটা বড় ব্যাপার। এটা কিভাবে আমরা ভবিষ্যৎ যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব, আমরা সম্মিলিতভাবে পরস্পরের কাছ থেকে শিখি। এটা মূলত একটা ডিসেমিনেশন অ্যান্ড লার্নিং ফোরাম, যেখান থেকে আমরা আমাদের নলেজগুলোকে ডিসেমিনেট করি এবং অন্যের নলেজগুলো থেকে আমরা শিখে দেশে ফেরত আসি, যাতে করে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়তে পারি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। জি, অবশ্যই। তারপরেও আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একটা বড় অংশ আমরা বিদেশি সাহায্য নির্ভর থাকি, এবং বিশেষ করে আমাদের দেশে যে সংক্রামক ব্যাধিগুলো আছে সেখানকার প্রতিরোধমূলক যে কার্যক্রমগুলো, সেক্ষেত্রে বিদেশি সাহায্যে একটা বড় ভূমিকা ছিল। ইদানিং একটি সমস্যা দেখা গেছে যে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ফান্ড কমে এসেছে। তো এই ব্যাপারে কি কোনো কথা হয়েছে, বা সেখান থেকে আমাদের দেশের মতো যারা স্বল্পোন্নত দেশগুলো আছে তাদের জন্য কি কোনো নির্ধারণ করা হয়েছে, কোনো নীতি? এই ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, এবার একটা ব্যাপার আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে যে আমাদের যে গ্লোবাল আর্কিটেকচার ফর হেলথ ফাইন্যান্সিং, গ্লোবাল যে ইকোসিস্টেম, এইখানে একটা বড় ধরনের পরিবর্তন অলরেডি এসে গিয়েছে। বিভিন্ন শিল্পোন্নত দেশ যারা এতদিন ধরে হেলথ ফাইন্যান্সিংয়ের সাথে সরাসরি যুক্ত ছিলেন, WHO-কে টাকা দিতেন, ইউনিসেফকে টাকা দিতেন, UNFPA, বিভিন্ন UN এজেন্সিকে যারা টাকা পয়সা দিত, তাদের অনেকেই, বিশেষ করে ইউনাইটেড স্টেটস, তারা তাদের ফাইন্যান্সিং মোডালিটি চেঞ্জ করে ফেলেছে। ফর এক্সাম্পল, US গভর্নমেন্ট তাদের সবচেয়ে বড় ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট ছিল USAID। হ্যাঁ, আমাদের দেশেও USAID ছিল, বিশ্বের প্রায় প্রতিটি দেশে USAID ব্যাপকভাবে হেলথের অনেক অ্যাসপেক্ট ফাইন্যান্স করতো। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব
হঠাৎ সিদ্ধান্তেই উনি ইউএসআইডিকে সম্পূর্ণই বন্ধ করে দিলেন। জি এখানে একটা বড় একটা ধাক্কা আমাদের যে হেলথ ফাইন্যান্সিংয়ের ব্যাপারে বিভিন্ন দেশের উপর একটা ধাক্কা আসলো। এছাড়াও আমেরিকার এই পলিসির জন্য ফর এক্সাম্পল WHO তাদের বাজেট অলমোস্ট 30% কমে গিয়েছে এবং তাদের প্রায় 30%-এরও বেশি স্টাফ তাদেরকে কাট করতে হয়েছে এগুলো এই নতুন এনভায়রনমেন্টের সাথে কোঅপ করার জন্য। ইউনিসেফও একই অবস্থা, তাদের 25% মতো তাদের যে কাজ এগুলো সংকোচন করতে হয়েছে, অন্য এজেন্সিগুলোকে অনেক সংকোচন করতে হয়েছে। তো এইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আমাদের এই চেঞ্জ যে গ্লোবাল ফাইন্যান্সিং ল্যান্ডস্কেপ, আমাদের মতো যে স্বল্পোন্নত বা মধ্যম আয়ের দেশগুলো আছে, হাউ ডু ইউ কোপ, আমাদের তো এটার সাথে কোঅপ করতে হবে। এবং সেখানে একটা কথা বিভিন্ন বক্তব্যে, অন্যান্য বিশ্ব নেতাদের বক্তব্যে উঠে এসেছে, আমাদের আগের মতো আমরা হেলথ সেক্টরে টাকা যেভাবে ফ্লো হতো আমাদের ধরেই নিতে হবে যে এই টাকাটা আমাদের আর আসছে না। তো আমাদের যে লিমিটেড রিসোর্স যেটা আছে এইটার আমরা কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করব, এইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এবং একটা টেক হোম মেসেজ আমার কাছে মনে হয়েছে যে বাড়তি বাজেট বরাদ্দ চাইতেও বেশি ইম্পর্টেন্ট হলো আমার যে টাকাটা আছে এইটার অপটিমাম ইউটিলাইজেশন। আমার ইন টার্মস অফ আমি বিভিন্ন খাতে আমি অ্যালোকেট করতেছি, উইদিন হেলথ দেয়ার আর সো মেনি ডিফারেন্ট ব্রাঞ্চেস, আমি কোন খাতে কত টাকা অ্যালোকেট করছি এইখানে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আমাদেরকে আরও গেইন করতে হবে। এছাড়াও আমি টাকাটা কিভাবে খরচ করছি, হ্যাঁ, এই যে এক্সপেন্ডিচ এফিসিয়েন্সি এখানেও আমাদেরকে অনেক গেইন করতে হবে। এবং যদি আমরা করতে পারি, যদি গ্লোবাল এই চেঞ্জ ফাইন্যান্সিং ল্যান্ডস্কেপের সাথে যদি আমরা তাল মেলাতে পারি, তাহলে পরে আমরা একটা অপটিমাম রেজাল্ট আমরা দেশের জন্য, আমরা দেশের জনগণকে হেলথের ব্যাপারে দিতে পারবো। জি ধন্যবাদ। ডাক্তার কাজী সাইফুদ্দিন মেনুর, আপনার কাছে একটু জানতে চাই, আপনি এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করেছিলেন গার্ড স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, এবং এবার চলে গিয়েছেন একদম সর্বোচ্চ পর্যায়ের একজন নীতি নির্ধারক হিসাবে এবং প্রতিনিধিত্বকারী দলের একজন সদস্য হিসাবে। তো আপনার সেই পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতার মধ্যে যেই পার্থক্যটা, সেখান থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যখন গার্ডের কথা বললেন, গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, যেহেতু আমি একজন বক্ষব্যাধির চিকিৎসক, আমি এটির সাথে জড়িত বিগত প্রায় 15 বছর যাবৎ এবং গ্লোবাল স্টিয়ারিং কমিটির মেম্বার হিসাবে কাজ করছি আজকে 4 বছর যাবৎ। তো সেখানে এক ধরনের অভিজ্ঞতা, অর্থাৎ একটা ক্ষুদ্র শুধুমাত্র ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা জটিল দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগগুলো নিয়ে তারা কাজ করত এবং সেগুলোর ব্যাপারে বিশ্বব্যাপী কোথায় কী মানে প্রোগ্রাম হতে পারে, কী ধরনের ফান্ড যেতে পারে, কোনখানে কোন ধরনের কর্মসূচি নেওয়া প্রয়োজন, এগুলো আমরা সিদ্ধান্ত নিতাম। এবং এক্ষেত্রে বছরে একবার হয়তো আমরা ইন পার্সন মিটিং করতাম, বেশিরভাগ সময় এটা আমাদের জুমের মাধ্যমে হতো। তো এবছর আমার একটা সুযোগ এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সর্বোচ্চ যে মিটিংটা হয় সর্ববিষয় নিয়ে, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, সেখানের যে বাংলাদেশ প্রতিনিধি দল, তার সাথে আমি যাওয়ার একটা সুযোগ পেয়েছি। এবং আমাদের মাননীয় স্যার এখানে আছেন, ওনাদের নেতৃত্বে যাওয়া, এটা আমার জন্য ছিল একটা বিরাট অভিজ্ঞতা এবং একটা সুযোগ। এবং আমি অত্যন্ত আনন্দিত যে ওনাদের সান্নিধ্যে থাকতে পেরে, এবং বিশ্বের স্বাস্থ্যকে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা এই বিশ্বের সর্বধরনের চিকিৎসা, সর্বধরনের রোগ এবং তার এই চিকিৎসা এবং স্বাস্থ্য নিশ্চিত করার আগে এবং পরে যে সমস্ত কার্যক্রম, এই সমস্ত কিছু দেখছেন, তাদেরকে আমি সামনাসামনি দেখার একটা সুযোগ পেয়েছি, তাদের কার্যক্রম সম্পর্কে একটা ধারণা নেওয়ার সুযোগ পেয়েছি। যে কথাটা একটু আগে জিয়া স্যার বলছিলেন যে একটা বড় পরিবর্তন এসেছে সাম্প্রতিক সময়ে, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অর্থায়নে, এবং সেটির একটি পিছনের কারণটিও তিনি কিছুটা বলেছেন, এবং সেই ব্যাপারের যে প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার চেষ্টা, সেটা সম্পর্কেও বলেছেন। আমি এখান থেকে খুব সংক্ষেপে একটুই বলবো যে আমার এখান থেকে এইটুকু ধারণা হয়েছে যে আমি এই ধাক্কাটাকে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ পেয়েছি এবার। অর্থাৎ এই ধাক্কাটা আমার মনে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সমগ্র বিশ্বের স্বাস্থ্য বিষয়ক যে কাঠামো, এটিকে স্বাবলম্বী করে তুলবে বলে আমার মনে হয়েছে। কারণ এতকাল যেটা ছিল যে হয়তোবা অনেকটা চিন্তা ভাবনা ছাড়াই একটা
মানে স্বতঃস্ফূর্তভাবে টাকা পয়সা আসছে, কাজ করে যাচ্ছি, কিভাবে আসছে, কিভাবে খরচ করছি, এই হিসাবটা ছিল না। কিন্তু এবার আবার মনে হয়েছে বিশ্বত বাংলাদেশ বা এই ধরনের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটা সঠিক চিন্তা, একটা সঠিক রূপরেখা তাদের মাথায় এসছে। সুতরাং আমি মনে করি যে এই বিশ্বব্যাপী ধাক্কা, যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা স্যার বলেছেন, এই ধাক্কাটা কিন্তু আসলে আমার মনে হচ্ছে নেতিবাচক নয়, বরং ইতিবাচক একটা চিত্রই সামনে আমাদের তুলে ধরবে। অবশ্যই আমরা সেই আশাই করি যেন আমরা স্বাবলম্বী হই। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আমরা সর্বজনীন স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলি এবং এবার শুনেছি যে এটি একটা বড় বিষয় ছিল এই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির। তো আমাদের দেশের ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সর্বজনীন স্বাস্থ্য সেবাকে মোটামুটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সবসময় প্রশংসিত হয়েছে। তো এবার কি অবস্থা ছিল এবং এ নিয়ে আমাদের সরকারের কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, তাও আপনার কাছ থেকে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। তো সর্বজনীন স্বাস্থ্য সেবার ব্যাপারে আপনারা হয়তো আমাদের মুখে আগেও শুনেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও ওনার বিভিন্ন ভাষণে বিভিন্ন সময় বলেছেন যে আমরা কয়েকটা ব্যাপারে প্যারাডিম শিফট করতে চাই। প্রথমত, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঐতিহাসিকভাবেই খুব বেশি ট্রিটমেন্ট সেন্ট্রিক। আমরা রোগাক্রান্ত হওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত নিজে নিজে সামলাতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা স্বাস্থ্য ব্যবস্থার ধারে কাছেও যাই না। তো এইটাকে আমরা একটা প্যারাডিম শিফটের মাধ্যমে এটাকে আমরা প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিক করতে চাই। জি। এবং এটা করার জন্য আমরা যে কাজটা প্রথমেই করার হাত দিয়েছি, আমরা পরিকল্পনা আগেই করেছি, সেটা হলো আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমাদের প্রিভেনশন এবং প্রমোশন নিচের দিকে, আর উপরের দিকে যে প্রাথমিক চিকিৎসা, এই দুইটাকেই আমরা অত্যন্ত ফোকাসডভাবে আমরা দেখছি। আমরা মনে করি যে বর্তমানে যেভাবে পেশেন্ট হাসপাতালে আসছে, আমাদের মতো 180 to 200 মিলিয়ন পপুলেশন একটা দেশে, তো এইভাবে যদি পেশেন্ট আসতে থাকে তাহলে পরে ডাজ নট ম্যাটার আমরা কতগুলো হাসপাতাল তৈরি করব, আমরা কখনোই হাসপাতালের অকুপেন্সি রেট 200, 300, 400% নিচে নামাতে পারবো না। এবং তার ফলে কখনই একজন ডাক্তার, নার্স বা একটা হাসপাতাল মানসম্মত চিকিৎসা দিতে পারবে না। ওই জন্যই যদি আমরা এই প্যারাডিম শিফটটা সাকসেসফুলি করতে পারি এবং যদি আমরা রোগের সংখ্যা কমাতে পারি, রোগীর সংখ্যা কমাতে পারি, রোগের শুরুতেই যদি আমরা যতটুকু ছোট ট্রিটমেন্ট দরকার করে রোগটাকে আমরা থামাতে পারি, আমরা মনে করি যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা যেমন সহজ হবে, তেমনি ওভার ক্রাউডিং প্রিভেনশনের মাধ্যমে এবং সম্পদ বাঁচানোর মাধ্যমে, মানুষের পকেটের সম্পদ এবং রাষ্ট্রের সম্পদ বাঁচানোর মাধ্যমে আমরা আমাদের যে লিমিটেড যে রিসোর্স, যে হাসপাতালগুলো আছে, এগুলোর মাধ্যমেই আমরা মানসম্মত চিকিৎসা সাধারণ মানুষকে দিতে পারবো। জি, আমরা এ নিয়ে আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাধারণ যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে বাংলাদেশের প্রাপ্যতা, বাংলাদেশ কি কি পেয়েছে, এই বিষয়গুলো একটু করে জানছি। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আমরা যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনারেল অ্যাসেম্বলির কথা শুনি, পাশাপাশি আমরা এটাও শুনি যে আরও কিছু কিছু অ্যাসেম্বলি হয় যেখানে ছোট ছোট বিষয় নিয়ে বা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা হয়। তো সেই সব জায়গা থেকে আমাদের দেশের কি কি অ্যাচিভমেন্ট, কি কি পাওয়া আছে, সেই ব্যাপারগুলি একটু আপনার কাছে জানতে চাই। প্রথমে বলে রাখা ভালো যে আমি যে প্রাইমারি হেলথ কেয়ারের উপরে যে মডেলটা খুব সংক্ষেপে বললাম, এইটা আমরা বিভিন্ন রাষ্ট্রের ডেলিগেশনের সাথে আমরা শেয়ার করার সুযোগ পেয়েছি এবং অত্যন্ত প্রশংসিত হয়েছে। WHO যারা কর্মচারী আছেন বা অন্যান্য UN এজেন্সি কর্মচারীরা আছেন, আমাদের সীমিত সময়ের মধ্যে যতটুকু আমরা শেয়ার করতে পেরেছি সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে এবং এভরিবডি ইজ বেসিক্যালি লুকিং ফরওয়ার্ড ফর আস মুভিং ফরওয়ার্ড। আমি যেটা বলেছিলাম যে WHO-তে এই একটা সুযোগ যে বিভিন্ন দেশের সাথে কিছু বায়োল্যাটারাল ডিসকাশন করা যায়, সাইড ইভেন্ট অর্গানাইজ করা যায়। আমরা বাংলাদেশ থেকেও আমরা একটা সাইড ইভেন্ট
আমরা হোস্ট করেছিলাম, এবং এটা ছিল ডিসেবিলিটির উপরে, কিভাবে ডিসেবল পপুলেশনকে আমরা স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দিতে পারি, এবং ডিসেবল পপুলেশনকে কিভাবে আমরা ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে কনভার্ট করে প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত করতে পারি থ্রু প্রপার হেলথ কেয়ার, থ্রু প্রপার স্কিলস ডেভেলপমেন্ট। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা একটা সাইড ইভেন্ট করেছিলাম, সেখানে অন্যান্য দেশের প্রতিনিধিরা এসেছিল এবং বেশ প্রশংসিত হয়েছে আমাদের কনসেপ্টটা। এবং আমরা চাই এই আমাদের যা এল্ডারলি পপুলেশন আছে তাদের জন্য ফ্রেন্ডলি হেলথ সিস্টেম হবে, তাদের জন্য ফ্রেন্ডলি আমাদের এমপ্লয়মেন্ট সিস্টেম হবে, তাদের জন্য আমরা স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং আমরা অর্গানাইজ করবো, যাতে করে আমরা ওই ডিসেবল পপুলেশনের মতো এল্ডারলি পপুলেশনকে আমরা বোঝা মনে না করে এরাও যাতে প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত হয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত তারা দেশ নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তারা কন্ট্রিবিউট করতে পারে। এইটা একটা ওইটার প্রতিবদ্ধ বিষয় ছিল। আরেকটা হলো যে আমি ওখানে ফুড ফর্টিফিকেশনের উপর একটা ইভেন্ট ছিল, আপনারা হয়তো নাম জানেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইন এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ওরা এই ইভেন্টটা অর্গানাইজ করেছিল। সেখানে আলোচনা হয়েছে আমাদের যে এখন ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন ফিমেল হেড হাউসহোল্ডের উনি এই কার্ডের মাধ্যমে মাসে 2,000 থেকে 2,500 টাকার মতো একটা সুবিধা পাচ্ছে, ক্যাশ পাবে অথবা এই ইকুইভ্যালেন্ট টাকার হয়তো খাদ্যদ্রব্য সামগ্রী ভবিষ্যতে পাবে। তো আমরা ওখানে আলোচনা করেছি এবং আমরা দেখলাম যে আমরা যদি ফর্টিফাইড ফুড, যেমন হুইট ফ্লাওয়ার ফর্টিফাইড উইথ ভাইটামিন বি কমপ্লেক্স, হ্যাঁ, বা আপনার ভোজ্য তেল ফর্টিফাইড উইথ ভাইটামিন এ, বা অন্যান্য ফর্টিফাইড যে স্টেপল ফুড, আয়োডাইজ সল্ট, এগুলোকে যদি আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যদি আমরা আমাদের দেশের যে পরিবারগুলো আছে তাদের কাছে যদি পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় যে মেয়েদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এই ফ্যামিলি কার্ড পুষ্টি উন্নয়নেও একটা যুগান্তকারী ভূমিকা রাখতে পারবে। তো এগুলো ছোটো ছোটো অনেক লার্নিং আমরা ওখান থেকে পেয়েছি। এছাড়া বাইলেটারাল মিটিংয়ে ফর এক্সাম্পল আমরা মিটিং করেছি টার্কির সাথে। আমরা জানি যে টার্কি পৃথিবীতেই একটা মডেল পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ইন স্পেশালাইজড হেলথ কেয়ার। তো আমাদের দেশে স্পেশালাইজড হেলথ কেয়ারের একটা বিশাল গ্যাপ আছে, যার জন্য আমাদের দেশের মানুষ দেশের বাইরে চলে যায় হেলথ কেয়ার নেওয়ার জন্য, এবং তার জন্য আমরা বছরে প্রায় $7 থেকে $8 বিলিয়ন বছরে আমরা লস করি। সেক্ষেত্রে টার্কির ওই মডেলটা আমরা কীভাবে ফলো করতে পারি, আমাদের দেশে স্পেশালাইজড হেলথ কেয়ার থ্রু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমরা করতে পারি, আমরা এই নিয়ে কথা বলেছি এবং ভবিষ্যতে আমরা টার্কির সাথে হয়তো এই নিয়ে আমরা আরও কথা বলবো এবং একটা কোলাবোরেশনে যাব। থাইল্যান্ড খুব ভালো কাজ করেছে প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে। আমরা থাইল্যান্ডের সাথে বাইলেটারাল মিটিং করেছি এবং আমরা সেখানে আলোচনা করেছি কীভাবে আমরা থাইল্যান্ডের মডেল থেকে আরও শিখতে পারি এবং আমরা হেলথের ব্যাপারে আমরা পরস্পরের সাথে কোলাবোরেট করতে পারি, এগুলো নিয়ে আমরা অনেক কিছু বলেছি। তো এরকম অনেক আরও আলোচনা হয়েছে। আমার মনে হয় না যে এই স্বল্প পরিসরে আমি অত কিছু বলতে পারবো। নিশ্চয়ই আমাদের দর্শকরা ধারণা পেয়েছে যে আমরা কত গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, আপনার কাছে একটু জানতে চাই, এই কিছুক্ষণ আগে একটি কথা শুনলাম যে আমাদের দেশের ডিসেবলড যারা আছে, বয়স্ক, তাদের মধ্যে কত সংখ্যক মানুষ আসলে সুস্থ, কত সংখ্যক মানুষ রোগাক্রান্ত, এই ব্যাপারটি আমরা জানি না। কিন্তু আমরা যখনই কোনো না কোনো রোগ নিয়ে কথা বলি, সেই কথাটি চলে আসে যে আমাদের এই গবেষণার জায়গায় একটা ঘাটতি আছে। এবং আপনি যেহেতু বর্তমানে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক হিসেবে আছেন, আপনার কাছে এই ব্যাপারে একটু জানতে চাই। এই যে বিশ্ব মণ্ডলে যে অবস্থা চলছে গবেষণা এবং আমরা যেখানে আছি, তো একটা পার্থক্য তো দেখাই যায়। সেখান থেকে উত্তরণের কোনো উপায় কি আপনি দেখেছেন বা এ নিয়ে কোনো কথা হয়েছে কিনা? যে কোনো, শুধু যে স্বাস্থ্য খাত তা নয়, যে কোনো খাতকে যদি আপনি শক্তিশালী করতে চান, সুদূর প্রসারী করতে চান, যদি এটাকে কার্যকরী করতে চান, তাহলে কিন্তু গবেষণার কোনো বিকল্প নেই। আর স্বাস্থ্য খাতে গবেষণা হচ্ছে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গবেষণা ছাড়া স্বাস্থ্য খাতকে উন্নত করা বা কার্যকরী করার কোনো রাস্তা পৃথিবীতে কোথাও নেই। এটা আপনাকে করতেই হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা যে গবেষণাটা আপনার নিজের দেশের জন্য নিজেকেই করতে হবে। আপনি অন্য দেশের গবেষণার ফলাফলকে যদি আমাদের দেশে আপনি প্রয়োগ করতে চান, হয়তো আংশিক পারবেন, কিন্তু পুরোপুরি এটা কোনো দিনই সম্ভব না। এই জায়গাটাই কিন্তু আমাদের বিরাট একটা ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতিটা পূরণের জন্য আমি অত্যন্ত আশাবাদী যে বর্তমান গণতান্ত্রিক সরকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর একটা বিশেষ নজর রয়েছে এই গবেষণা, স্বাস্থ্য গবেষণার প্রতি, এবং তার সাথে যারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে
নেতৃত্ব দিচ্ছেন। আজকে এখানে জিয়াউদ্দিন হায়দার স্যার আছেন, উনি একজন বিশ্বখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্যর বিভিন্ন দিক নিয়ে ওনার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছেন, মন্ত্রী প্রতিমন্ত্রী যারা রয়েছেন, তারাও কিন্তু অত্যন্ত আন্তরিক এবং আমি আশাবাদী যে এই বিষয়টা খুব দ্রুতই মানে আমরা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারবো। আমি খুব আমার এইবারের অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এতদিন স্বাস্থ্য খাতের চিন্তাভাবনাগুলোকে গবেষণার দিক থেকে খুব লিনিয়ারলি চিন্তা করতাম, এক রৈখিকভাবে চিন্তা করতাম যে এই ডিজিজটা বা এই কন্ডিশনটা বা এই পরিস্থিতিটা আমরা এইভাবে এগোবো। কিন্তু এবারে যে জিনিসটা, যে অভিজ্ঞতাটা আমার মনে হয়েছে যে অনেক ক্ষেত্রেই এটি কিন্তু আসলে এক রৈখিক নয়, বরং এটি বহুরৈখিক, অনেকগুলো রেখা, এবং একটা রেখা আরেকটা রেখাকে অনেক জায়গায় ক্রস কাটিং করছে। যেমন স্বাস্থ্য যখন আমরা নিয়ে চিন্তা করব, আমাদেরকে কিন্তু সাথে সাথে জলবায়ু নিয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে সাথে সাথে পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে যে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনার সাথে স্বাস্থ্যের একটা বিরাট সংযোগ রয়েছে, নিউট্রিশন বা পুষ্টির সাথে স্বাস্থ্যের বিশাল একটা সংযোগ রয়েছে, আপনার খাদ্যের ভেজাল বা ফুড সেফটির সাথে স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে, কৃষির সাথে স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে, এবং এই সব মিলিয়ে এবং এরকম একটা বড় কনসেপ্টও রয়েছে কিন্তু, যে ওয়ান হেলথ কনসেপ্ট, যেটা নিয়ে হয়তো এত স্বল্প পরিসরে আলোচনা করা যাবে না, এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে এবং এটা আমরা বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই জিনিসটা নিয়ে এখন চিন্তা করছি। এটা আমার মনে হয় যে বর্তমানের এই যে আমরা ঘুরে আসলাম বা আমরা দেখে আসলাম, এটা একটা বড় ইতিবাচক পরিবর্তন সামনে আনবে। এই দিক থেকে চিন্তা করে আমি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে আমি সরকারের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ মহলে আমি বলেছি এবং আরও বলার চেষ্টা করব, এবং আশা করি আমরা অত্যন্ত পজিটিভলি এই ব্যাপারগুলোকে সামনে মোকাবেলা করতে পারবো এবং কর্মসূচি নিতে পারবো। ধন্যবাদ। আমরা এ নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, এবং সেই স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় কথা হচ্ছে সুস্বাস্থ্যের বাংলাদেশ। সে বিষয় নিয়ে একটু জানতে চাই ডক্টর জিয়াউদ্দিন হায়দার আপনার কাছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ একটি রাজনৈতিক অঙ্গীকার, এবং সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে যে চিন্তা ভাবনা চলছে তার একদম অগ্রদূত হচ্ছেন আপনি। তো আপনার সেই চিন্তাটা কিভাবে শুরু হলো সেটা যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেন। সুস্বাস্থ্যের বাংলাদেশ এটা একটা রাজনৈতিক এবং একটা সামাজিক অঙ্গীকার। আমরা এমনই একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা স্বাস্থ্যবান থাকবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের কোনো মানুষ মানসম্মত চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে না। এইটাই সুস্বাস্থ্যের বাংলাদেশের, যদি খুব সহজে বলতে চাই, এটার অর্থই সুস্বাস্থ্যের বাংলাদেশ। তো এটা করার জন্য আমরা সরকার থেকে এখন যে কাজগুলো করছি, এই কাজগুলোর যে মূল চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে। জি, অনেক আগে থেকে আমরা চিন্তাভাবনা করছি। আমরা স্বাস্থ্য সেক্টরের যারা গভীর জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ আছেন, ওনাদেরকে নিয়ে আমরা টিম ফর্ম করেছি। তাদের সাথে আমরা স্বাস্থ্য, আমাদের সেক্টরটা এখন কোন অবস্থায় আছে, স্টার্টিং ফ্রম হেলথ ফাইন্যান্সিং থেকে শুরু করে হেলথ গভর্নেন্স, লিগাল ফ্রেমওয়ার্ক, প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সিয়ারি হেলথ কেয়ার, অ্যাম্বুলেন্স সার্ভিস, এমার্জেন্সি মেডিকেল সার্ভিস, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ইকুইপমেন্ট, এই সব ব্যাপারগুলো, ইভেন মেডিকেল ওয়েস্ট ডিসপোজাল, হ্যাঁ, সিস্টেমটা কীরকম হওয়া উচিত, আমরা সব ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এবং আলোচনা করে আমরা বিভিন্ন রকমের পরিকল্পনা হেডলাইনের মতো করে আমরা অলরেডি প্রণয়ন করেছি। এখন আমাদের সুযোগ এসেছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার। কিন্তু এই বাস্তবায়ন করতে হলে পরে এটা সরকার একা পারবে না। এখানে সরকারের সাথে যারা অন্যান্য বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে, যেমন বাংলাদেশ লাং ফাউন্ডেশন, হ্যাঁ, এরকম
আমাদের হেলথের মধ্যে অনেক পেশাজীবী সংগঠন আছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, আমাদের দেশে যারা লয়ার ওনারা আছেন, হ্যাঁ, আমাদের অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল আছেন। আমাদের সবাইকে একসাথে হয়ে জাতীয় স্বার্থে আমাদের এই সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের জন্য যে সংস্কারমূলক কাজগুলো করা দরকার, এই যে কাজগুলো ইমপ্লিমেন্ট করা দরকার, সেই কাজগুলো আমাদেরকে একসাথে আমাদেরকে করতে হবে। সবাইকে আস্থায় এনে আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইটাই হলো আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের প্রধান প্রতিপাদ্য বিষয়। আর সুস্বাস্থ্যের বাংলাদেশ নামে আমাদের একটা সংগঠন আছে, যেটার প্রেসিডেন্ট এই মুহূর্তে ডক্টর বেন্নুর। এটা আমরা করেছি কিছুটা, আমি বলবো যে একটা প্রেশার গ্রুপ হিসাবে, একটা এটা ডাক্তারদের কোনো সংগঠন না, এটা এখানে বিভিন্ন পেশার নাগরিকরা থাকবেন এবং আমরা চাই এটার নেটওয়ার্ক জেলা উপজেলা লেভেলে চলে যাক, যাতে করে একটা প্রেশার গ্রুপ হিসেবে এরা কাজ করতে পারে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের কাছে জবাবদিহি করার জন্য আমি মনে করি যে এই ধরনের একটা সংগঠন অত্যন্ত জরুরি এবং বিভিন্ন রকম যদি কোনো রকম ভুল হয় সেগুলো যেমন ধরিয়ে দিতে পারবে, আবার বিভিন্ন রকম ইনোভেশন দেশের মধ্যে বা দেশের বাইরে যদি স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ইনোভেশন থাকে যেটাকে অ্যাড করলে পরে আমাদের হেলথ আউটকাম আরও ভালো হবে, সেগুলো সম্পর্কে ওনারা সরকারের সাথে একসাথে কাজ করতে পারবে। জি, ধন্যবাদ। ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, আপনার কাছে একটু জানতে চাই, একটু আগে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কথা আসলো এবং পেশাজীবী সংগঠনের একটা বড় ভূমিকা আছে এই সুস্বাস্থ্যের বাংলাদেশে সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করার, এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন অনেক ধরনের কাজ করছে, সেই ব্যাপারে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু ধারণা দেন। হ্যাঁ, এটা যেটা আমাদের মাননীয় জিয়াউদ্দিন হায়দার স্যার বললেন যে সুস্বাস্থ্যের বাংলাদেশ, এটি আসলে এক কথায় বলতে গেলে হচ্ছে গিয়ে যে আমাদের স্বাধীনতার পর থেকেই বিগত 50 বছরের উপরে ধরে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমরা আসলে স্বাস্থ্য ব্যবস্থা বলি, স্বাস্থ্য মন্ত্রণালয় বলি বা স্বাস্থ্য নিয়ে যে যত চিন্তাভাবনা রয়েছে, এগুলো আমাদের মধ্যে আমাদের স্বাস্থ্যটাই যেন অনেকখানি অনুপস্থিত ছিল। অর্থাৎ এগুলো হচ্ছে ব্যাধি নিরাময় বা আরোগ্য নিয়ে কথাবার্তা, চিকিৎসা নিয়ে কথাবার্তা, কিন্তু তার আগের কথা যে আছে স্বাস্থ্যকে নিশ্চিত করা, এবং সুস্বাস্থ্যকে নিশ্চিত করতে পারলে যে এই ব্যাধি আসবে না, আমাকে তখন চিকিৎসা বা আরোগ্যের দিকে যেতে হবে না, এই ধারণাটাই যেন আমাদের ছিল না। আমি অত্যন্ত আনন্দিত যে যখন এই চিন্তাগুলো আমাদের ভিতরে এসছে, আমরা সেই সময় কিন্তু এই জিয়া স্যার এবং আরও কয়েকজনের নেতৃত্ব পেয়েছি যে তারা একই রকম চিন্তা করেছেন, এবং তখন কিন্তু স্যার দেশের বাইরে ছিলেন, এই বর্তমান গণতান্ত্রিক সরকারও ছিল না। আমরা তখন থেকেই কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এটা নিয়ে কাজ এগিয়ে নিয়ে গিয়েছি, এবং এই গণতান্ত্রিক পরিবেশ আসার পরে, স্বৈরাচার চলে যাওয়ার পরে আমরা এটাকে একটা সংগঠনের রূপ দিয়ে কাজ করেছি। এবং সেই সংগঠনে যেটা স্যার বলেছেন, চিকিৎসকদের বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত পেশাজীবী সংগঠনকে আমরা যেরকম, তাই সেই ব্যাপারে যারা চিন্তা করেন তাদেরকে যেরকমভাবে আনতে চেষ্টা করেছি, একইভাবে কিন্তু অন্যান্য পেশার যারা স্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করতে পারবেন তাদেরকেও আমরা ইনভলভ করার চেষ্টা করেছি। এবং এই সাথে পাশাপাশি অন্যান্য যে পেশাজীবী সংগঠনগুলো আছে, আমি মনে করি তাদের কাজগুলোও এই ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং তারাও এইভাবে একটা পজিটিভ চিন্তাভাবনা থেকে আমাদের এই আন্দোলন বলেন বা আমাদের এই একটা সংগঠন বলেন, এইটার প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হতে পারেন, এবং তাদেরকেও আমরা সবসময় তাদের জন্য দ্বার খোলা, এবং আমরাও তাদের কাছেও যেতে চাই যে সব কিছু মিলিয়ে যাতে আমরা একটা সত্যিকার অর্থেই একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মকে উপহার দিতে পারি। ধন্যবাদ। আমরা আরও শুনবো বাংলাদেশের এই সুস্বাস্থ্য কিভাবে অর্জন করা যায়। এখন আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে। সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে যখন কথা বলছিলাম, ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর স্যার আপনার কাছে শুনছিলাম যে বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠনের ভূমিকা। তো সেক্ষেত্রে এই যে সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে আপনারা কাজ করছেন, একটা সামাজিক আন্দোলন চলছে, তো সেখানে আপনার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা একটু সংক্ষেপে শুনতে চাই। সুস্বাস্থ্যের বাংলাদেশ এটি একটি আমি বলবো যে একটি কনসেপ্ট, একটি সার্বিক একটা চিন্তাধারা,
এবং এই চিন্তাধারাটা কিন্তু বর্তমান সরকার ধারণ করছেন, লালন পালন করছেন, এবং এটির পিছনে জিয়াউদ্দিন স্যার এবং এইরকম আরও অনেকে আছেন, এবং আমারও সৌভাগ্য যে আমিও এর একটা অংশ হিসাবে কাজ করছি। আমাদের চিন্তাভাবনাটা হচ্ছে যে কোনো একটি বিষয় বা কোনো দু একটি বিষয় নিয়ে নয়, এটি একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সমগ্র বিষয় অনেকগুলো পয়েন্ট স্যার কিন্তু বলেছেন, আপনি লক্ষ্য করেছেন আগে এক এক করে। এই সমস্ত পয়েন্টগুলো অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ার, হেলথের স্থাপনা, হেলথের অর্থনৈতিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যের যে যন্ত্রপাতির ব্যবস্থাপনা, ওষুধপত্রের ব্যবস্থাপনা, আমাদের চিকিৎসকদের কারিকুলাম এবং তাদের পরবর্তী সময়ে তাদের কার্যক্ষেত্রের নিরাপত্তা এবং তাদের কার্যক্ষেত্রের যে সুযোগ সুবিধা সেগুলো, তারপরে আমাদের রেফারেল সিস্টেম, আমাদের হেলথ ইন্স্যুরেন্সের চিন্তাভাবনা, এই যে অনেকগুলো পজিটিভ জিনিস আছে, এই সবগুলো কিন্তু একসাথে একটা চিন্তা করা হচ্ছে যে আমরা যেন খুব সুন্দরভাবে সবগুলোকে গুছিয়ে আনতে পারি। এবং আপনি জেনে আনন্দিত হবেন, এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকেও বা যারা শুনছেন তাদেরকেও বলতে চাই যে এই কাজগুলো অনেক দিন ধরে অত্যন্ত সুচারুভাবে এবং খুবই বিষয় বিশেষজ্ঞদের নিয়ে করা হচ্ছে, এবং এটি এক সুতোয় গাঁথার কাজগুলো প্রায় আমরা করে এনেছি। এবং আমি আশাবাদী যদি আমরা এইভাবে কাজগুলো করতে পারি এবং এইভাবে যদি স্যারদের নেতৃত্বে যদি আমরা এগোতে পারি, খুব শীঘ্রই আমরা অত্যন্ত ভালো কিছু পরিবর্তন এবং রূপান্তর আমরা স্বাস্থ্যখাতে দেখতে পাবো। জি, অবশ্যই আমরা সেই আশা ব্যক্ত করছি। আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুস্বাস্থ্যের বাংলাদেশ একটা বিশাল কর্মযজ্ঞ, অনেকগুলো ছোট ছোট বিষয় এখানে একসাথে আছে। তো আমরা সবসময় চাই যে আমাদের দেশ সেদিকে এগিয়ে যাবে। আগামী 5 বছরে এ নিয়ে আমরা কোন দিকে কাজ করতে গেলে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব এবং কি কি পদক্ষেপ আমাদের জনগণ থেকে আপনারা আশা করছেন, সব কিছু নিয়ে একটু আপনার কাছে আপনার মন্তব্য শুনতে চাই। আমি থ্যাংক ইউ। আমি বলতে পারি যে আমি কী কী পদক্ষেপ আমরা সরকার হিসাবে ইতিমধ্যেই নিয়েছি। যেমন হেলথ ফাইন্যান্সিংয়ে আমাদের একটা বড় সীমাবদ্ধতা ছিল অ্যালোকেশন। ঐতিহাসিকভাবে আমাদের অ্যালোকেশন ছিল হেলথে টোটাল জিডিপির 0.6 to 0.7%। এই প্রথমবার আপনারা একটা বাজেট পেতে চাচ্ছেন যেখানে হেলথে অ্যালোকেশন বেড়ে এটা 1.0 সামথিং হবে। তো একবারেই প্রায় আমি বলবো যে ওভার 33% আপনার ইনক্রিজ ইন টোটাল অ্যালোকেশন ইন হেলথ। এটা একটা বড় পদক্ষেপ আমাদের, এবং আমরা ক্রমান্বয়ে এটাকে পরে 4-5 বছরের মধ্যে আমাদের লক্ষ্য 5%-এ, জিডিপির 5% আমরা হেলথে খরচ করব। এছাড়াও আমরা প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে যেটা কথাগুলো বলেছি, আমরা একটা পাইলট প্রজেক্টের কাজ প্রায় শুরু হতে যাচ্ছে, যার মাধ্যমে আমরা গ্রামাঞ্চলের প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করা, শহরের ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করা, এগুলোকে কীভাবে আমরা ডিজিটাইজ করতে পারি হেলথ কার্ডের মাধ্যমে, ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল সিস্টেম তৈরি করার মাধ্যমে, ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার মাধ্যমে, এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই এগুলো শুরু হবে। একটা শুনে আপনারা অনেক খুশি হবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম জিয়া, ওনারা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে, প্রথমে ছিল 30 বেড, তারপরে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া উনি এটাকে করলেন 50 বেড। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা 101 বেডে পরিণত করব, এবং সেই কাজটা আমাদের জুলাই মাস থেকেই ইনশাল্লাহ শুরু হবে। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে আপনার ইলেকট্রিসিটি কাট, প্রায় পাওয়ার কাট হয় এবং তাতে করে অনেক বিভ্রাট হয়, এগুলোকে মোকাবেলা করার জন্য প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সের ছাদে আমরা নবায়নযোগ্য যে ইলেকট্রিসিটি, গ্রিন এনার্জি, এইটার আমরা ব্যবস্থা করব, সৌর এনার্জির ব্যবস্থা করব। এছাড়াও বাংলাদেশে পুরনো বিভাগগুলোতে 5টি শিশু হাসপাতাল 200 বেডের নির্মাণ করা হয়েছিল। হাসপাতালের জন্য কিছু ভবন নির্মাণ করা হয়েছিল, এখন পর্যন্ত শুধু ভবনই দাঁড়িয়ে আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে এগুলোকে আমরা ফুললি ইকুইপ করে একেবারে ফাংশনাল স্পেশালাইজড শিশু হাসপাতাল আমরা কাজ শুরু করব। আমরা মেডিকেল এডুকেশনের উপরে বিশেষ
জোর দিয়েছি। আমরা মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোকে আরও মডার্নাইজ কীভাবে করা যায় সেই কাজগুলো করব। ছাত্রাবাস বা অন্যান্য ভবনের অনেক সমস্যা, এগুলোকে আমরা ঠিক করব। কিন্তু তার চাইতেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের দেশে মেডিকেল এডুকেশনের সাথে যারা শিক্ষকরা জড়িত ওনাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমাদের দেশে কোনো রকম একাডেমি নাই, কোনো ব্যবস্থা নাই। যেমন অন্য শিক্ষকদের জন্য, প্রাইমারি শিক্ষকদের জন্য পিটিআই আছে, কিন্তু আমাদের মেডিকেল, আমাদের হেলথ সেক্টরে ছাত্র পড়ানোর জন্য যারা পড়ান ওনাদের ক্যাপাসিটি ইমপ্রুভমেন্টের জন্য কিছু নাই। তো বাংলাদেশের সর্বপ্রথম মেডিকেল টিচার ট্রেনিং একাডেমি আমরা খুব শীঘ্রই আমরা শুরু করব। আমাদের ভবন আছে সাভারে, আমরা মোটামুটি ঠিক করেছি, ওখানে খালি ভবন আছে, সেটাকে আরও ওয়েল ডিজাইন বা ভাবে আরও যদি দরকার হয় ওটা এক্সটেনশন করে বাংলাদেশের সর্বপ্রথম মেডিকেল টিচার ট্রেনিং একাডেমি আমরা তৈরি করব। তো এরকম অনেক কাজ, আপনারা জানেন যে চাইনিজ অনেক ইনভেস্টার্স তারা একটা গ্রান্ট দিয়েছে আমাদেরকে। নীলফামারীতে 1000 বেডের একটা স্পেশালাইজড হসপিটাল হবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শুধু একটা না, আমরা বাংলাদেশে 7 থেকে 8টা সুপার স্পেশালাইজড হসপিটাল এগুলো করার কাজ আমরা চায়না এবং অন্যান্য যারা বৈদেশিক আমাদের পার্টনার আছে তাদের সাথে মিলেমিশে আমরা করব। আরেকটা সুপার স্পেশালাইজড হসপিটাল আপনার পিজি হাসপাতালের সাথেই আছে, কোরিয়ার অর্থ সাহায্যে বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু সেটা কখনোই চালু হয়নি। তো আমরা এটা নিয়ে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে বিশেষ কোম্পানি আইনের আওতায় এই আমরা একটা সুপার স্পেশালাইজড হসপিটাল আমরা এটা কাজ শুরু করব, যেটার মাধ্যমে আমরা মনে করি যে বিশ্বমানের যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা দেওয়ার মতো সক্ষমতা এই প্রতিষ্ঠানটি থাকবে। তো এরকম লিস্ট আরও লম্বা আছে, কিন্তু আমি জানি আপনার সময় স্বল্পতায় বলতে পারবো না, কিন্তু আই ওয়ান্ট টু এন্ড উইথ ওয়ান স্টেটমেন্ট যে আমি একটা ইন্ডিকেটর আমার নিজের জন্য ঠিক করেছি। আজকে আমাদের দেশ থেকে প্রতি বছর 7 থেকে 8-9 বিলিয়ন ডলার বেরিয়ে যায়। মানুষ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ট্রাস্ট করেন, একটা দূরত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা মনে করি যে আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে পারি আমরা এই ট্রাস্টটাকে ফেরত আনতে পারবো, এবং এই যে কষ্টার্জিত বৈদেশিক মধ্যে বেরিয়ে যাচ্ছে এর যদি অর্ধেকও যদি আমি দেশের মধ্যে আমি রেখে দিতে পারি, আমি মনে করব যে ওইখানেই থাকবে আমাদের সফলতা, আমাদের সার্থকতা। অবশ্যই। এবং এর সাথে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাদিয়া। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই মিলে এই সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে ওঠার জন্য অঙ্গীকারবদ্ধ হই।